আজ আমরা দেখব নতুন অধ্যায়, পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তাহলে পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ। বিকল্প চিন্তা উদ্যোগ ব্যাপারটা কি না, বিশেষভাবে কল্পনা করা। তাহলে বিকল্প হলো বিশেষভাবে কিছু কল্পনা করা। এই বিকল্প চিন্তা, এই বিকল্প উদ্যোগ, এই বিকল্প যুক্তি, বুদ্ধি, আধুনিকতা, এগুলোই এই সময়কে এগিয়ে নিয়ে গিয়েছিল। তো এই বিকল্প চিন্তা ও উদ্যোগে সময়টা ওই যে 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ। 19 শতকের মধ্যভাগ, 19 শতক মানে কোন সময়? 1801 থেকে 1900 হচ্ছে 19 শতক। তাহলে 19 শতকের মধ্যভাগ হবে কোন সময়? তাহলে 1850 পর্যন্ত। 1800 সালে 19 শতক মানে 1801 থেকে 1850 একটা অংশ, আর 1851 থেকে 1900 এটা আর একটা অংশ। তাহলে এর থেকে 20 শতকের প্রথম ভাগ। তাহলে 20 শতক কোনটা না? 1901 থেকে 2000। তাহলে 20 শতকের প্রথম ভাগ মানে 1901 থেকে 1950 সাল। ঠিক আছে, এবার আমরা এই পর্যায়ে, এই অংশের, এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ব বাংলায় ছাপাখানার বিকাশ। ছাপাখানা আমরা সবাই জানি, যেখানে ছাপা হয় বিভিন্ন সাহিত্য, পুস্তিকা, পত্রিকা, সংবাদপত্র ইত্যাদি ছাপা হয়, প্রকাশ করা হয়। তাহলে সেই যন্ত্রটাই হচ্ছে ছাপাখানা। তো এই বাংলায় ছাপাখানা, তো এই ছাপাখানাই সেদিনে ছিল বিপ্লবের মূল উৎস। বিপ্লব বলতে কি? সব বিপ্লবেরই মূল উৎস। বিপ্লব বলতে কিন্তু বিরাট কোনো বিদ্রোহ বা কিছু নয়। আমরা বলেছি আগে যে বিপ্লব বলতে বোঝায় যে এমন কোনো ঘটনা বা কিছুর দ্বারা যখন একটা আমূল পরিবর্তন হয়, ব্যাপক পরিবর্তন হয়, তখন আমরা সেটাকে বলি বিপ্লব। তো এই ছাপাখানা প্রবর্তনের ফলে বাংলায় নবজাগরণের ঢেউ ছাপিয়ে পড়েছিল। হাজার হাজার বই ছাপা হয়ে বেরিয়ে যায়, যার ফলে এই হাজার হাজার পুস্তক বাঙালির চিন্তা চেতনায় একটা নতুন বিপ্লব নিয়ে আসে। তো এই যে ছাপার ব্যাপার আমরা বললাম, 19 শতকের মধ্যভাগ থেকে যেটা শুরু হয়েছিল। তো এই ছাপাখানার, বাংলায় ছাপাখানার ইতিহাসটা আমরা একটু কতকগুলো পর্যায়ে ভাগ করতে পারি, সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথম পর্ব আমরা বলতে পারি 1767 থেকে 1834। তাহলে প্রথম পর্ব কোন সময় বলছি, যেটাকে আদি পর্ব বলছি? 1737 থেকে 1834। বেশ, এবার মধ্য বা প্রাক আধুনিক পর্ব কোনটা? 1835 থেকে 1934। তাহলে মধ্য বা প্রাক আধুনিক পর্ব বলছি আমরা 1835 থেকে 1934। আর একটি হলো আধুনিক পর্ব। এই আধুনিক পর্ব 1935 থেকে। তাহলে বাংলাতে এই যে ছাপাখানার বিকাশ,
কিভাবে হয়েছিল আমরা একটু ধীরে ধীরে সেই বিষয়গুলো একটু দেখে নিই। এদেশে পর্তুগিজরাই কিন্তু প্রথম ছাপাখানা প্রবর্তন করেছিল। এই ছাপাখানার বিকাশে আমরা কতগুলো পরিবর্তন দেখা দিয়েছিল, তো সেটা আমরা একটু আগে দেখে নিই। আমরা আগে প্রথমেই আমরা পড়ে নিই আদি পর্ব বা প্রাক আদি পর্ব বা আমাদের প্রথম পর্ব। তো আদি পর্ব বা প্রথম পর্ব যেখানে আমরা কি বিষয় আছে সেটা একটু আমরা আলোচনা করি। প্রথম পর্ব বা আদি পর্ব, গ্রাহাম শ 1770 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে কলকাতা এবং তৎসন্নিহিত অঞ্চলে 40টিরও বেশি ছাপাখানার কিন্তু উল্লেখ করেছে। তবে এগুলোর অধিকাংশই সংবাদপত্র ছাপার জন্যই কিন্তু ব্যবহৃত। তো এই সব সংবাদপত্রগুলো কিন্তু বেশ নামকরা সংবাদপত্র, এগুলো আমরা একটু জানি, বহুল প্রচলিত সংবাদপত্র। সেগুলো ছিল সাপ্তাহিক। সেগুলো কি? দ্য ইন্ডিয়ান গেজেট, ইন্ডিয়া গেজেট, আর কি সোমবার প্রকাশ হতো। হিকির গেজেট, যেটাকে আমরা বলি বেঙ্গল গেজেট, সেটা বেরোতো শনিবার। দ্য ক্যালকাটা ক্রনিকাল বেরোতো মঙ্গলবার। দ্য ক্যালকাটা গেজেট বেরোতো বৃহস্পতিবার। দ্য এশিয়াটিক মিরর বেরোতো বুধবার। দ্য রেকর্ডার বেরিয়েছিল রবিবার। এছাড়াও এইসব সংবাদ ছাপাখানাগুলো থেকে আইন আদালত সংক্রান্ত বিভিন্ন ধরনের কাগজপত্র, বিভিন্ন ইস্তাহার, বিভিন্ন ধর্মের পাঁজি, ক্যালেন্ডার, কলকাতায় বসবাস করা ইউরোপীয়দের নাম ধাম সংক্রান্ত পুস্তিকা, বিভিন্ন ধরনের মানচিত্র, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বই, বিভিন্ন বিষয়ের অভিধান। তবে মনে রাখতে হবে এগুলো কিন্তু প্রায় সবই ছিল ইংরেজি ভাষায়, আর যার ক্রেতা ছিলেন ইউরোপীয়। বাংলা বইয়ের কিন্তু তখনও তেমন খবর পাওয়া যায় এই সময়। তবে কটা বাংলা বইয়ের কথা আমরা নাম পেলাম, যেগুলো কিন্তু এখানে ছাপা হয়নি। সেগুলো ছাপানো হয়েছিল পর্তুগাল থেকে। পর্তুগাল মানে ইউরোপ মহাদেশের একেবারে পশ্চিম প্রান্তে, সেই পর্তুগালের রাজধানী লিসবন থেকে ছাপা হয়েছিল। সেগুলোর নাম যেমন কৃপার শাস্ত্রের অথর্ববেদ বা বেদ, কৃপা স্বার্থের অর্থবেদ বা বেদ, রোমান ক্যাথলিক সংবাদ, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, বাংলা ব্যাকরণ, পর্তুগিজ শব্দকোষ, এইসব এগুলো কিন্তু পর্তুগালের রাজধানী থেকে ছাপা। তবে ভারতে বাংলা অক্ষরের বই বলতে পারবো আমরা 1778 সাল। নাম কি? ন্যাথানিয়েলের ব্রাশি হালহেদ, তার লেখা বইটার নাম। আর গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বা আমরা বলতে পারি হ্যালহেদের ব্যাকরণ। কি বললাম? গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা হ্যালহেদের ব্যাকরণ। যেহেতু ন্যাথানিয়েলের ব্রাশি হ্যালহেদের রচনা করেছেন, তাই তার নাম অনুযায়ী এই নাম। তো এই বইটি ছাপা হয়েছিল হুগলিতে।
তবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই বইটি কিন্তু ইংরেজি বই। এখানে কতকগুলি উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেমন কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, এইসব গ্রন্থ থেকে কিছু উদ্ধৃতি দেওয়া হয়েছিল, যে উদ্ধৃতিগুলো কিন্তু বাংলা হরফে ছিল। তাই ছাপার আয়নাতে যদি দেখা যায়, তাহলে বাংলার বুকে এটাই কিন্তু প্রথম বাংলা হরফের বই। কিন্তু আমরা আগেই বলেছি এটি কিন্তু ইংরেজি। প্রথমে বিজ্ঞান প্রযুক্তির তেমন উন্নতি হয়নি, যার ফলে কাঠের হরফ ব্লক ব্যবহৃত হতো, কাঠের ওই যন্ত্র দিয়ে ছেনি দিয়ে কেটে 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 সেই হরফ বানানো হতো। পরে কিন্তু মুভেবল হরফ ব্যবহৃত হয়। এই হ্যালহেদের বইয়েই প্রথম মুভেবল হরফ, সঞ্চরণশীল হরফ ব্যবহৃত হয়। বাংলা মুদ্রণের ক্ষেত্রে আমরা দেখব ওয়ারেন হেস্টিংসের সময় একটু গুরুত্বপূর্ণ। তিনি ব্যক্তিগতভাবে সাহায্য করেছিলেন বিভিন্ন গ্রন্থ ছাপানোর বিষয়। হ্যালহেদের যে বইটি ছাপানো হয়েছিল, এই বিষয়ে কিন্তু তিনি খুব উৎসাহ দেখিয়েছিলেন, এবং এমনকি তিনি প্রচুর টাকাও সেখানে খরচ করেছেন। এর জন্য যে প্রয়োজনীয় কাগজ, সেটা এসেছিল কিন্তু বিলেত থেকে। এটির দায়িত্ব দেওয়া হয়েছিল ছাপানোর বিশিষ্ট পণ্ডিত, আমরা কোম্পানির প্রশাসক, মুদ্রাকর, প্রাচ্য ভাষাবিদ চার্লস উইলকিন্স। তিনি ভগবদ গীতার প্রথম ইংরেজি অনুবাদ করেছিলেন। তো যাই হোক, যাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়, তিনি এই প্রথম মুভেবল হরফের উপর কাজ করেছিলেন। তো এই বিষয়ে কিন্তু তিনি একা করেননি। যে বাঙালির নাম এ বিষয়ে আসছে, যাকে বলা হয় বাংলা হরফের জনক, বাংলা মুদ্রণের বিশ্বকর্মা, সেই মানুষটি হলেন পঞ্চানন কর্মকার। এই যে কর্মকার, যদিও তার পদবি হলো মল্লিক, তার পূর্বপুরুষদের উপাধি ছিল মল্লিক, আবার তার পরিবারের ব্যবসা ছিল কর্মকারের ব্যবসা, লৌহকারের ব্যবসা। তো সেই জন্য তাকে আমরা দেখছি পঞ্চানন কর্মকার। তো যেহেতু তার পরিবারের পূর্বপুরুষের উপাধি ছিল মল্লিক, তাহলে তার পঞ্চানন কর্মকার হিসেবে তিনি পরিচিত হলেও তার পদবি ছিল মল্লিক। তো যাই হোক, সেই হুগলি জেলাতে তার জন্ম, সেই জায়গা থেকেই তিনি শ্রীরামপুরে আসেন। শ্রীরামপুরে এসে তিনি অপুত্রক ছিলেন। তার জামাতা মনোহর দাস পরবর্তীকালে তিনি মুদ্রাকর হিসেবে পরিচিত হয়েছিলেন। এখন দ্বিতীয় পর্ব আমরা জানব, তার আগে আমরা একটু জেনে নিই যে এই যে দ্বিতীয় পর্ব, যেটাকে আমরা বলছি 1835 থেকে 1934, এই পর্ব যেটাকে প্রাক আধুনিক যুগ, যেটাকে আমরা বলছি কি প্রাক আধুনিক যুগ। তাহলে প্রাক আধুনিক যুগে বেশ কিছু কিন্তু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে, যেটা কিন্তু এই ছাপাখানাকে কেন্দ্র করেই এই পরিবর্তনটা লক্ষ্য করা গিয়েছে। তো সেখানে কি কি পরিবর্তন না, আগেকার যুগে যে ধরনের হরফগুলো ছিল, সেই হরফগুলো এখন বাতিল হয়ে গেল। এখন বেশ সুন্দর হরফ, বাংলা হরফ বেশ নকশা করা, সেটার আবির্ভাব হলো। আবার নিজেদের পছন্দ মতো প্রকাশক এবং মুদ্রাকরকে
কাজে লাগানোর সুবিধা হলো। আবার উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করার ফলে একদিকে যেমন ছাপার খরচ বা ব্যয়টা কমতে থাকলো, অন্যদিকে তেমনি কাজেতেও এলো গতি। তাহলে উন্নত কলা কৌশল এখানে ব্যবহৃত হলো। আর কি, শখের পরিবর্তে এলো ব্যবসায়িক ভিত্তিতে মুদ্রণ যন্ত্রের কে কাজে লাগা। তাহলে স্বাভাবিকভাবেই এই সময় এই মুদ্রণ যন্ত্রকে নিয়ে, এই ছাপাখানাকে নিয়ে এই কতকগুলো পরিবর্তন, যেগুলো ছাপাখানা পরিবর্তনের ক্ষেত্রে কাজ করেছিল। এছাড়া আরও কতকগুলো বিষয় কাজ করেছিল, যে কিছু আইন প্রবর্তিত হয়েছিল, যেগুলো মুদ্রা যন্ত্র সংক্রান্ত আইন, সেগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে নতুন নতুন সহজ হয়েছিল কাজ মুদ্রণ যন্ত্রের বিষয়ে। এবার তাহলে আমরা দেখব যে এই যে ছাপাখানাকে কেন্দ্র করে যে কিছু পরিবর্তন এলো, তার ফলে কিন্তু তার প্রভাব কিন্তু ছাপাখানায় পড়ল। তো সেই দ্বিতীয় পর্বের আমরা বিষয় পড়ব। জেনে নিই তার আগে যে 18 শতকের 70-এর দশক থেকে কলকাতায় যেসব ছাপাখানা কাজ শুরু হয়েছিল, তার কিন্তু পরিচালকরা সকলেই ছিলেন ইংরেজ। বাঙালির জন্য কিন্তু ছাপা শুরু হয়েছিল আরও কিছু কাল পর, প্রায় আবার সেই 19 শতক পর্যন্ত। 1800 খ্রিস্টাব্দ আমরা ফোর্ট উইলিয়াম কলেজের শ্রীরামপুর মিশন, যেটা বলি ব্যাপটিস্ট মিশন, সেই মিশনে প্রেসে ছাপা হতে শুরু করল। সেই মিশনে বাইবেলের বঙ্গানুবাদ, যেটার নাম মঙ্গল সমাচার মতিয়ের চরিত, তো সেখানেই এই ফোর্ট উইলিয়াম কলেজের বিভিন্ন বই ছাপা হয়েছিল। পরবর্তীকালে হিন্দুস্তানি প্রেস, পার্সিয়ান প্রেস, সংস্কৃত প্রেস, বিভিন্ন ধরনের প্রেস ছাপা তৈরি হয়েছিল এবং প্রতিষ্ঠা হয়েছিল। কলকাতার বিভিন্ন পাড়া তো বটেই, সেদিন অলিতে গলিতে তৈরি হয়েছিল ছাপাখানা। গ্রাম গঞ্জ, শহর নগর, সর্বত্রই সেদিন এইসব ছাপা যন্ত্র বসতে শুরু করল। 24 পরগনা, দমদম, নৈহাটি, বসিরহাট, সোনারপুর ছাড়িয়ে এমনকি বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, সর্বত্রই, দার্জিলিংয়েও গড়ে উঠল ছাপাখানা। কলকাতা কেন্দ্রিক যেগুলো উত্তরপাড়া, বালি, বাঁশগড়, বাঁশবেড়িয়া, বলাগড়, বাঁশবেড়িয়া, চন্দননগর, ভদ্রেশ্বর, তেলেনীপাড়া, বিভিন্ন জায়গাতে কোথাও বাদ গেল না, গড়ে উঠল বেশ কিছু ছাপা। শুধু বাংলা নয়, বাংলার বাইরেও বাংলা বই ছাপানো হতে শুরু করলো। উত্তরপ্রদেশ, বারাণসী, এলাহাবাদ, বিহারের বাঁকিপুর, জামালপুর, ওড়িশার কটক, আসামের গুয়াহাটি, নওগাঁ, বিভিন্ন জায়গাতে এইসব ছাপাখানা গড়ে উঠতে শুরু করলো। এখন এইসব যে ছাপাখানা গড়ে উঠল, এইসব ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কটা কিরকম ছিল? এখন আমরা যদি এই যে আমাদের সামনে এত বই, তো এই বইটা, এগুলো ছাপা যন্ত্র, এগুলো হাতের লেখা নয়। তা যদি হাতের লেখা হতো, তাহলে আমাদের পড়াশোনা বা এইসবের ক্ষেত্রে কতটা অসুবিধে হতো। যেহেতু ছাপা যন্ত্র আবিষ্কার হয়ে গেছে, বিভিন্ন ছাপা গ্রন্থ বই আকারে পাচ্ছি, তাই আমাদের কারো আর বই
থেকে সব কিছু জানতে পড়তে অসুবিধে হচ্ছে। তাহলে সেখানে বলতে পারি যে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্বন্ধটা কি? তো এই ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আমাদের জানতে গেলে আমাদের কিন্তু কতগুলো বিষয় ভালো করে পড়তে হবে। এখন যে এই সময় শতাধিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, যেমন আত্মীয় সভা, হিন্দু কলেজ, স্কুল বুক সোসাইটি, হেয়ার স্কুল, কলকাতা স্কুল বুক সোসাইটি, সংস্কৃত কলেজ, শ্রীরামপুর মিশন, এই যে বিভিন্ন স্থান থেকে এই প্রতিষ্ঠানগুলোর কাজকর্ম, তাদের ইশতেহার, তাদের লক্ষ্য, তাদের বিভিন্ন কর্মসূচি সবই কিন্তু ছাপা হলে সুবিধে হয়। তাই ছাপাখানার প্রয়োজন কিন্তু আরও বেশি করে দেখা গেল। তাহলে এই সব কাজগুলোর জন্য আমরা যদি বলি ধর্মপ্রচার, যদি বলি ধর্মযুদ্ধ পরিচালনা, যদি সংবাদপত্র প্রকাশ করি, তাহলে সব ক্ষেত্রেই আমাদের দরকার ছাপাখানা। তাহলে যুগের সঙ্গে তাল মিলিয়ে কলকাতা, এমনকি সারা বাংলা জুড়ে এইসব ছাপাখানা প্রতিষ্ঠিত হচ্ছে, যেখানে একাধিক বই, পত্রিকা প্রকাশ হচ্ছে। তো আমাদের এই বিষয়ে যখন আমরা পড়ব, দেখেছি শ্রীরামপুর মিশনের নাম শুনেছি। সেই শ্রীরামপুর মিশন একটি খ্রিস্টান ধর্মের মিশন, সেই হুগলি জেলার শ্রীরামপুরে, যেখানে প্রথম বাংলা বই ছাপার কাজ শুরু হয়েছিল। যে তিনজন মিশনারির নাম আমরা এই বিষয়ে পাবো, যাদেরকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী, তিনজন মিশনারি, উইলিয়াম কেরি, জোশুয়া মাসম্যান, উইলিয়াম ওয়াট, এই তিনজনকে আমরা বলি শ্রীরামপুর ত্রয়ী। তাহলে কি বললাম? উইলিয়াম কেরি, জোশুয়া মাসম্যান, উইলিয়াম ওয়াট। ঠিক আছে? তো এবার আমরা এই যে ছাপা বই, এই ছাপা বই শিক্ষা বিস্তারে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, বা এই ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কটা কি, তাতে আমরা যাচ্ছি সেই অংশে। তো এই সময় কি হয়েছিল যে বাংলার সমস্ত অঞ্চলে যেসব ছাপাখানাগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ছাপাখানাগুলোতে বিভিন্ন ধরনের পাঁজি থেকে শুরু করে আইন আদালতে ব্যবহার করা কাগজপত্র থেকে শুরু করে ধর্ম, নীতিকথা, ইতিহাস, সঙ্গীত, চাষবাস, নানান ধরনের টোটকা, বিভিন্ন ধরনের গল্প, চিকিৎসা, বিভিন্ন ধরনের বই, বিভিন্ন বিষয় এই ছাপাখানাগুলোতে থেকে প্রকাশিত হতে শুরু করেছিল। এর সঙ্গে বিভিন্ন পাঠ্য বই, ইতিহাস, ভূগোল, গণিত, চিকিৎসাবিদ্যা, জীবনবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, চিত্রকলা, মানচিত্র, আমাদের যা যা লাগে, এমনকি আর কি লাগে আমাদের বেশি, নোটস বই, সহায়ক পাঠ যেগুলোকে, মানে সহায়িকা বলি আমরা যেগুলোকে, সেই নোটস বইও কিন্তু সেই সময় প্রকাশিত হয়েছিল। যেমন এ বিষয়ে মধুসূদন মল্লিকের নাম আসছে। এই মল্লিকের তৃতীয় ভাগ, যেটা ইংলিশ রিডারের অর্থপুস্তক, ইংলিশ রিডারের অর্থপুস্তক। তো এই সময় এই গ্রন্থগুলো ছাড়াও বেশ কিছু আরও অন্যান্য রচনা এই সময় প্রকাশিত হয়েছে। বিদ্যাসাগর মহাশয় আমরা সবাই চিনি। এই বিদ্যাসাগর মহাশয়ের যে বর্ণমালা, সেই যথাযথ রূপ কিন্তু এই সময়। বিদ্যাসাগরের আগে থেকেই যদিও এখানে একটি বটতলা বলে একটি জায়গা ছিল, সেই বটতলা হচ্ছে কোথায়? এখন এই কিছুদিন আগেই আমাকে একটি স্টুডেন্ট প্রশ্ন করেছিল, স্যার বটতলার সাহিত্য বলতে কি?
তো এই বটতলা ব্যাপারটা কোথায়? বটতলা হচ্ছে বর্তমান কলকাতা একটা থানার নাম, যেটা শোভাবাজার চিতপুর এই এলাকার একটা বিশাল বটগাছ ছিল। কলকাতায় যে শোভাবাজার চিতপুর এই এলাকায় একটি বেশ বড় মাপের বটগাছ ছিল, আর সেই বট গাছকে নিয়ে তার কাছাকাছি সন্নিহিত অঞ্চলটি নাম ছিল বটতলা। 19 শতকে বাংলা তথা কলকাতার মুদ্রণ বা প্রকাশনা শিল্পে কিন্তু এখান থেকে এক সূচনা হয়েছিল। যদিও এখানকার শিল্প সাহিত্য প্রথমে বলা হয়েছিল যে একটু নিম্নমানের ছিল, তো এই জায়গার যে প্রকাশনা ধারা সেটাকেই বলা হয় বটতলা সাহিত্য। এই ধারার প্রকাশকরা বিশ্বম্ভর দেব, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এই সময় অনেক নব্য শিক্ষিতদের জ্ঞান পিপাসা কিন্তু এই বটতলা সাহিত্য থেকেই কিন্তু মিটেছিল। এই বটতলা সাহিত্যের কত দু একটা নিদর্শন দেওয়া যেতে পারে, যেমন নববাবু বিলাস, কলিকাতা রঙ্গালয়, করুণা নিধান বিলাস। এছাড়াও আছে নাম বিখ্যাত কবি কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর। এছাড়া নানান ধরনের প্রকাশিত নাটকের বই, তৎকালীন সমাজের কথা, কালীপ্রসন্ন সিংহের বাবু, রামনারায়ণ তর্করত্নের কুল সর্বস্ব, বেণী সংহার, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল, জনা বিল্বমঙ্গল, দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন, শাহজাহান, চন্দ্রগুপ্ত, বিভিন্ন ছাপা গ্রন্থ যেগুলো স্বাদেশিকতার প্রেরণায় জগিয়েছিল। সেদিন এই গ্রন্থগুলোই দেশাত্মবোধের আদর্শ, দেশাত্মবোধ বাঙালির শিরায় ধমনীতে চালিত হয়েছে। এই ছাপা উপন্যাস, এর থেকে অনেক জ্ঞান লাভের উপকরণ পাঠকরা পেয়েছিল, চিন্তার খোরাক জুগিয়েছিল। আলালের ঘরের দুলাল, এখানে কলকাতা সম্পর্কে লেখা হয়েছিল। রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। বঙ্কিমচন্দ্রের বিভিন্ন উপন্যাস, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, চোখের বালি, গোরা, আমাদের গত ক্লাসেই পড়েছি। এছাড়া নৌকাডুবি, ঘরে বাইরে বিভিন্ন ছাপা গ্রন্থ কিন্তু সেদিন রচিত হয়েছিল। এই প্রকাশনা সংস্থার ফলেই, এই মুদ্রণ শিল্পের প্রসারের ফলেই আরও কিছু গ্রন্থের নাম পাবো আমরা। মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, শিবনাথ শাস্ত্রীর রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, এগুলো সেই সময়কার একটা জীবন্ত দলিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিখ্যাত লেখক, কথাশিল্পী বলি, বিরাজভোগ, গৃহদাহ, এগুলো সেদিন প্রাঞ্জল ধারণা দিয়েছিল কিন্তু প্রকাশনা সংস্থার বিকাশের ক্ষেত্রে। শুধু তাই নয়, এই সময় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠা। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ, 1854 সালে প্রেসিডেন্সি কলেজ,
1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, 1862 সালে সেন্ট জেভিয়ার্স, 65তে সেন্ট পলস, 1872 মেট্রোপলিটন, 1878 সিটি কলেজ, তারপর রিপন কলেজ 84তে, বঙ্গবাসী কলেজ 87। তাহলে পর বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার ফল কি হলো? ব্যাপক জ্ঞান চর্চার পরিবেশ, একটা বড় দুয়ার খোলা হয়ে গেল বাঙালির সামনে। এক কথায় পাঠ্য বইয়ের ক্ষেত্রে একটা জোয়ার চলে। তাহলে এইভাবে আমরা তাহলে কি বুঝলাম? আমরা বুঝলাম যে এই সব ছাপাখানাগুলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে শিক্ষা, দীক্ষা, উচ্চশিক্ষা, বিভিন্ন ক্ষেত্রে ধর্মপ্রচার, সব ক্ষেত্রে একটা বিপ্লব এলো, একটা যুগান্তর চলে এলো। এই সময় প্রচুর পাঠ্য বই তথা অন্যান্য বই রচিত হতে শুরু করেছিল। আমরা বিদ্যাসাগরের নাম আগেই শুনেছি। আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথপ্রদর্শক বলা হয়। আমরা আসছি, একটু পরেই আসছি আমরা, যে ছাপাখানার উদ্যোগের ক্ষেত্রে বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগ, ছাপাখানার বাণিজ্যিক উদ্যোগ। তো ছাপাখানার বাণিজ্যিক উদ্যোগটা কি আমরা একটু দেখে নিই। এতদিন ধরে আমরা দেখছিলাম বিভিন্ন বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময়ে ছাপাখানা গড়ে উঠতে শুরু করেছে। তো এবার আমরা দেখব, অর্থাৎ 19 শতক তৃতীয় পর্ব, এই সময়ে কিন্তু একটা যেন নেশার বিষয় হয়ে গেল এই ছাপাখানা গড়ে তোলা। এ নেশা এমনই নেশাতে দাঁড়ালো যে নেশার জন্য যা হয় মানুষের, এক সময় হয়তো দেখা যায় গটি বাটি সব বিক্রি করে দিতে হয়। তো এই সময় যে ছাপা যন্ত্র বা ছাপাখানার প্রসার ঘটল, তো সেই ছাপাখানা বা ছাপা যন্ত্র প্রকাশিত হতে শুরু করলো বাণিজ্যিক ভিত্তিতে, ব্যবসায়িক ভিত্তিতে। তাহলে ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা গড়ে উঠতে শুরু করলো, এবং এই সময় অবস্থা এমন হলো যে মানুষ নিজের পৈতৃক বাড়ি পর্যন্ত তারা বিক্রি করল। এতটাই নেশা তাদেরকে আচ্ছন্ন করেছিল। এবং এদের মধ্যে অনেকে গুণী পণ্ডিত ছিলেন, অনেকে সাহিত্যিক ছিলেন, অনেকে সমাজ সংস্কারক ছিলেন, এবং অনেকে বেশ ধনী ব্যক্তি ছিলেন। এই সময় এক একজনের উদ্দেশ্য কিন্তু এক রকম ছিল। কীরকম না, কেউ চেয়েছিলেন নিজেই নিজের বই ছাপাতে, আবার নিজেই লেখে নিজে ছাপাতে। আবার কেউ চেয়েছিলেন যে বাণিজ্যিক উদ্দেশ্যে এই ছাপাখানাকে ব্যবহার করতে। আবার কেউ চেয়েছিলেন সংবাদপত্র প্রকাশ করতে। তো এই ক্ষেত্রে যেসব নাম আমরা পাই, যেমন গঙ্গা কিশোর ভট্টাচার্য, বিশ্বনাথ দেব, কৃষ্ণচন্দ্র কর্মকার থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, উপেন্দ্রনাথ দাস, গিরিশচন্দ্র বোস, শিশির কুমার ঘোষ, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দ্বারকানাথ বিদ্যাভূষণ, প্যারিস চরণ সরকার, কাঙ্গাল হরিদাস, বিভিন্ন জ্ঞানী গুণী পণ্ডিত সমাজসেবী, কোনো ধনী ব্যক্তি নাম আমরা পাই এইসব সংবাদ প্রকাশনা, এই প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে।
এই সময় যেমন আমরা আগেই নাম পড়েছিলাম পঞ্চানন কর্মকার, সেই পঞ্চানন কর্মকারের জামাতা মনোহর দাস, এই মনোহর কর্মকার দাস বলেছিলাম, এবং তার পুত্ররা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন, যেটার নাম চন্দ্রোদয় যন্ত্র। খুব নাকি সুনাম ছিল সেই সময়। দুর্গাচরণ গুপ্ত স্থাপন করেছিলেন গুপ্তযন্ত্র। তার বইয়ের দোকানটিরও নাম হয়েছিল গুপ্তবাদাস। এই সময়ে বিভিন্ন ধরনের বিষয়ের বই এই প্রেস থেকে ছাপা হয়েছিল। প্যারীচরণ সরকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন স্কুল বুক প্রেস। এখান থেকে অনেক সংবাদপত্রও ছাপানো হতে শুরু করেছিল। তো ছাপাখানার ব্যবসা সেদিন কিন্তু বাঙালি কেউ কেউ বেশ প্রচুর রোজগারও করেছেন, এমনভাবেও সেই ব্যবসাকে নিয়ে গেছে। এদের মধ্যে পাতিয়ালের জমিদার বরদা প্রসাদ মজুমদার ব্যবসায়িক ক্ষেত্রে সফল হয়েছিলেন। তার পেশের নাম ছিল বিপিএম, বরদা প্রসাদ মজুমদার। আচ্ছা, সব ছেড়ে দিয়ে কলকাতার ঝামাপুকুর সেখানে একটা উড়ো জমি কিনেছিলেন। কিনে একটা চালা ঘর বানিয়ে একটা হ্যান্ড মেশিন প্রেস প্রতিষ্ঠা করলেন। তারপর এলেন বইয়ের ব্যবসায় দেব সাহিত্য কুটির। আমরা আমাদের শহরে যখন বই মেলা আসে দেখবে স্টল দেওয়া থাকে, হ্যাঁ, বই মেলাতে যে অনেক স্টল দেওয়া থাকে, তার মধ্যে একটা নাম পাবে দেখবে দেব সাহিত্য কুটির। তো এভাবেই সৃষ্টি হয়েছিল। এছাড়া অনেক ছাপাখানা মালিকের নাম উল্লেখ করা যায় যারা কিন্তু সেদিন ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু সফল হয়েছিল। এ ব্যাপারে কিছু নাম যেমন কমলালয়, দীননাথ দাস, চৈতন্য চন্দ্রোদয়, মধুসূদন শীল, জেনারেল প্রিন্টিং বেণী মাধব দাস ভট্টাচার্য, ন্যাশনাল নবগোপাল মিত্রের ন্যাশনাল প্রেস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মদন মোহন তর্কালঙ্কারের সংস্কৃত প্রেস। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বিভিন্ন বই প্রকাশনার ক্ষেত্রে যুক্ত ছিলেন, যাকে বলা হয় আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক। ছাপাখানার যে বাণিজ্যিক উদ্দেশ্য, বাণিজ্যিক যে ব্যবসায়িক যে উদ্যোগ, সেই জন্য তাকে কিন্তু বিদ্যা বণিকও বলা হয়। বিদ্যা বণিক, তাহলে বিদ্যাসাগর তিনি। আর এই ছাপাখানাকে, বিদ্যার বিষয়টাকে ব্যবসার বা ব্যবসায়িক উদ্যোগে সেটাকে সেইভাবে ব্যবহার করেছিলেন, তাই তাকে বলা হচ্ছে বিদ্যা বণিক। এই সময়ে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল সংস্কৃত যন্ত্র। ঢাকায় গড়ে উঠেছিল আদর্শ যন্ত্র, ঢাকা বর্তমান বাংলাদেশে রাজধানী, সুদর্শন যন্ত্র, এগুলো সব উল্লেখ। তবে একটা জিনিস আমরা বেশ এতক্ষণ খুশির সঙ্গেই দেখলাম যে ছাপাখানাগুলো যেমন হাসির বিষয় ছিল, তেমনি কিন্তু কান্নার স্মৃতিও কিন্তু এই ছাপাখানাগুলোর সঙ্গে যুক্ত ছিল। সেটা কীরকম কান্নার বিষয় বলতে, অনেকে ছিল পুরুষানুক্রমে ব্যবসা চালিয়ে গেছেন, অনেকে ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকে শখে ছাপাখানা প্রসার ঘটেছে। আবার তেমনি অনেকে সেই ছাপাখানা না চালাতে পেরে তাদেরকে সব শেষ হয়ে গেছে তাদের। তাহলে অনেকের স্বাদ ছিল কিন্তু সাধ্য ছিল না। ছাপার খরচ জোগানোর জন্য অনেককে আবার অংশীদারিত্বের পথে যেতে হয়েছিল, পার্টনারশিপে ব্যবসা শুরু করতে হয়েছিল। অনেককে আবার অনেক ধনীদের শরণাপন্ন হতে হয়েছিল। যেমন বাঙ্গাল গেজেটি গঙ্গা কিশোর ভট্টাচার্য, তিনি হরচন্দ্র রায়ের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসা শুরু করেছিলেন, প্রেস প্রতিষ্ঠা করেছিলেন, যেটির নাম বাঙ্গাল গেজেটি প্রেস। আর কিছুক্ষণ আগে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনলাম। বিদ্যাসাগর মহাশয়ও তাঁর বন্ধু মদন মোহন তর্কালঙ্কারের প্রেসও, যেখানে
আমরা আগেই সেটা আলোচনা করলাম, সেখানেও কিন্তু এই বিষয়েরই নিদর্শন, যৌথ উদ্যোগ। তাহলে এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন তোমরা বোধ হয়ে পড়েছ যে কাঙাল হরিনাথ মজুমদার শেষ পর্যন্ত ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। আবার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, হিন্দু প্যাট্রিয়টের ক্ষেত্রে আমরা বেশি চিনি যাকে, তিনিও কিন্তু ঋণগ্রস্ত, তার পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, প্রেস বিক্রি করে দিতে হয়েছিল। তাহলে এই প্রেসগুলোর ক্ষেত্রে আমরা যেমন একটা সুখের স্মৃতি, হাসির স্মৃতি পেলাম, তেমনি কিন্তু আবার দুঃখের স্মৃতিও যুক্ত ছিল। তবে বাংলার মুদ্রণ শিল্পের ক্ষেত্রে আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য নাম পাই। সেই নামটা তোমরা কেউ জানো? বলো তো দেখি। তুমি বলবে? হ্যাঁ, সেই নামটা হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। আচ্ছা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে তোমরা কেউ চেনো? দেখো তো। তিনি ছোটদের উপযোগী অনেক বই লিখেছেন। দেখো তো, টুনটুনির গল্প তোমরা পড়েছো কি না? পড়েছ? আচ্ছা, গোপী গাইন বাঘা বাইন পড়েছ? আচ্ছা, ছেলেদের মহাভারত হয়তো এটা পড়ো। এইসব বিখ্যাত গ্রন্থ লিখেছেন, শিশুদের উপযোগী রচনা। তো সেই উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, তার পুত্র তোমরা জানো কি নাম? সুকুমার রায়। সুকুমার রায় তোমরা ছড়ার জাদুকর, আবোল তাবোল, খায় খায়, এই যে বিখ্যাত ছড়াগুলো আছে। আবার তার উত্তরাধিকারী সত্যজিৎ রায়, বিখ্যাত পরিচালক। তো যাই হোক, এই উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তিনি কিন্তু একটি প্রেস প্রতিষ্ঠা করেছিলেন। সেই তাঁর প্রতিষ্ঠিত প্রেসটির নাম হচ্ছে ইউ.এন. রায় অ্যান্ড সন্স। কি বললাম তাহলে একবার বলো? 1895 সালে তাঁর প্রতিষ্ঠিত প্রেসটির নাম ইউ.এন. রায়, বলো, ইউ.এন. রায় অ্যান্ড সন্স। এই ইউ.এন. রায় অ্যান্ড সন্স একটা বিখ্যাত নাম বাংলার ছাপাখানার ক্ষেত্রে। তো তিনি একদিকে তো আমরা শিশু সাহিত্যিক শুনলাম, অন্যদিকে সঙ্গীতজ্ঞ, চিত্রকর, আলোকশিল্পী, প্রকাশক, মুদ্রক হিসাবেও তিনি খ্যাতি অর্জন করেছেন। তিনি রঙিন যে ব্লক, মানে হাফটোন ব্লক, কালার প্রিন্টিং, এইসবের তিনি সূচনা করেছিলেন। তিনি এই বিষয়ে গবেষণা করেছিলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি খ্যাতি অর্জন করেছেন। তার পুত্র তার উদ্ভাবনকে আরও আগিয়ে নিয়ে গেছেন। এই সংস্থাটি এটি ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপা সংস্থায় পরিণত হয়েছিল। এই উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ভারতবর্ষে হাফটোন ব্লক প্রবর্তন করেছিলেন, গবেষণায় যেটা একটা বিরাট বিপ্লব এনেছিল। রঙিন মুদ্রণ, এর জন্য ডায়াফ্রাম যন্ত্র, স্কিন অ্যাডজাস্টার যন্ত্র, ডুও টাইপ, ট্রেন প্রসেস, বিভিন্ন পদ্ধতির আবিষ্কার করেছে। তাঁর কৃতিত্বের স্বরূপ তার নাম যুক্ত হয়ে রে স্কিন অ্যাডজাস্টার এবং রে টিন সিস্টেম নামকরণ হয়েছিল। আর তাঁর শিশুপুত্র সুকুমার রায়, তিনিও বিচারযোগ্য ছিলেন। তিনিও পরবর্তীকালে তাঁর পিতার এই ছাপাখানাকে তিনি বহুদূর আগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন। তাহলে আমরা আজ যা পড়লাম বাংলার ছাপাখানার বিস্তার, তো আমরা পরের
অংশে চলে যাব। আজ আমরা তাহলে এখানে